নমস্কার, জয়ের পথে সঙ্গে সুজয় আপনাদের স্বাগত। আমি প্রফেসর ডক্টর সুজয় বিশ্বাস এবং আজকে জয়ের পথে সঙ্গে সুজয়ের 241তম সপ্তাহ এবং আজকে আমার একজন বিশেষ অতিথি, কে জানেন? দেখে নিন। ईश्वर है तू ही खुदा है हर एक रंग में सबसे प्यारा है চোখে চোখে চোখ মিলিয়ে ভালোবাসায় পড়েছি হয়ে যারে তুই আমার জান ঘুম ভাঙা গল্পতে ভেঙে গেছে ভুল জল ছবি মুছে গেল ভাঙলো দুকুল লাগে খুব একা পাই না তোমার দেখা এই তো চোখ যাচ্ছে শুধুই ভিজে। ঠিক ধরেছেন, উনি আমাদের ওয়েস্ট বেঙ্গলে, পশ্চিমবঙ্গের খুব প্রতিষ্ঠিত সঙ্গীত পরিচালক দেব সেন। নমস্কার দেব। নমস্কার। Thanks for coming to my show out of your busy schedule and I'm really very happy. প্রথমেই ধন্যবাদ জানাবো আমার সকল দর্শকদের যারা প্রত্যেক সপ্তাহে সব সময় আমাকে ইন্সপায়ার করেন এই প্রোগ্রাম এগিয়ে নেওয়ার জন্য। বলেন এটা কিন্তু তুমি বন্ধ করো না সুজয় দা, কেউ স্যার, আপনাদের জন্যই চলে আসতে পেরেছি এতটা দূর। 241তম সপ্তাহ। অতিথি সম্পর্কে দু চারটা কথা, তার কারণ জয়ের পথে সঙ্গে সুজয় করে তার সফল অতিথিদের সাফল্যের ডকুমেন্টেশন। দেব সেন খুবই প্রতিষ্ঠিত সঙ্গীত পরিচালক, বিশেষ বলার কিছু নেই, ছোট্ট দু একটা কথা, তাছাড়া ওনার কথা ওনার মুখেই শুনবো। দেব সেন ইজ আ music composer director. He has worked in many films, some of which are produced by Sri Venkatesh Films, Eros International, Reliance Entertainment, Zee Music, T-Series, to name a few. The rest will come to know during the course of the interview. প্রশ্ন উত্তরে যাওয়ার আগে সাপ্তাহিক সাফল্যের 7 কাউন্ট, দি 7 রুলস অফ সাকসেস, এন্ড দ্য ফার্স্ট রুল টুডে, কিপ রিডিসকভারিং ইয়োরসেলফ। আমরা সত্যিই জানি না কখন আমাদের কোন গুণটা, কোন স্কিলটা বেরিয়ে আসবে, সুতরাং এভরি টাইম উই হ্যাভ টু কিপ রিডিসকভারিং আওয়ার স্কিলস আর আওয়ারসেলভস। দি সেকেন্ড রুল অফ সাকসেস, বি পুশড বাই ফিয়ার। ভয় না থাকলে কিন্তু ভালো জিনিস হয় না। বলে পরীক্ষার সময় যদি ভয় না থাকে তাহলে সেই পরীক্ষা কিন্তু ভালো হওয়া খুব টাফ। একদম স্যাচুরেটেড নলেজ নিয়ে পরীক্ষায় যাওয়া কিংবা কোনো কাজ করা, দ্যাটস ভেরি, এমনি আমি অনেক প্রতিষ্ঠিত নায়ক নায়িকাদের বলতে শুনেছি। ইনফ্যাক্ট সৌমিত্রবাবু আমার শোতে এসেছিলেন 150তম এপিসোডে, অ্যান্ড হি সেড হি হ্যাজ দ্য সেম কাইন্ড অফ গুজবাম্পস যেটা প্রথমবার উনি ক্যামেরা যখন ফেস করেছিলেন। তো সো বি পুশড বাই ফিয়ার। দি থার্ড রুল অফ সাকসেস, বি ইয়োর ওন হার্শেস্ট ক্রিটিক। বিশ্বাস করুন, নিজে একলা বসে নিজের পারফরমেন্স, নিজের কাজকর্ম যদি আমরা দেখি, আমরাই জানবো যে কোনটা ভালো আর কোনটা খারাপ। ভালোর চেয়ে খারাপের দিকটা একটুখানি বেশি চিনে নেব, যাতে সেটাকে আমরা ওভারকাম করতে পারি এবং ভালোর দিকে যেতে পারি। দি ফোর্থ রুল অফ সাকসেস, ডু ইট উইথ ফুল হার্ট। যদি হৃদয় দিয়ে কাজ করি তাহলে কাজকে আর কাজ মনে হবে না। কাজ তখন প্যাশন হয়ে যাবে, প্যাশন কাজ হয়ে গেলে তখন সেটা কিন্তু আর কাজ মনে হবে না, সেটা ফুলফিলমেন্ট অফ প্যাশন হবে, অ্যান্ড ইউ উইল বি সাকসেসফুল। দি ফিফথ রুল অফ সাকসেস, চ্যালেঞ্জ ইউর সেলফ। বিশ্বাস করুন, কাউকে আরও চ্যালেঞ্জ করার নেই, নিজেকেই। নিজের ক্যাপাসিটি আমাদের প্রত্যেক মানুষ বলে 300 বিলিয়ন মানুষে একজন কিংবা আরেকজনের মতো হতে পারে। সুতরাং আমাদের কম্পিটিটর কিন্তু আমরা। এভরি ডে উই হ্যাভ টু চ্যালেঞ্জ আওয়ারসেলফ সো দ্যাট দ্য বেটার আওয়ার্স আর বেটার অফ আওয়ারসেলভস কামস আপ। দি সিক্স রুল অফ সাকসেস, বি ক্রিয়েটিভ। কিছু একটা করতে হবে অন্যের চেয়ে ডিফারেন্ট। ক্রিয়েশন কিন্তু শুধু আর্ট কিংবা মিউজিকে হয় না, ক্রিয়েশন কিন্তু জীবনের প্রত্যেকটি ভার্টিক্যালে হয়, অ্যান্ড উই হ্যাভ টু বি ক্রিয়েটিভ ইন এনিথিং উই ডু। The seventh and last rule of success today, অনেকবার বলি, বারবার বলে কিপ লার্নিং এভরি ডে। শেখার কোনো শেষ নেই, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত শেখা আমাদের চালু থাকতে হবে। অ্যান্ড ইফ ইউ কিপ লার্নিং এভরি ডে, সাফল্যের চাঁদের পাহাড়ে আমরা ঠিক পৌঁছে যাব। এবার চলে আসবো প্রশ্ন উত্তরে। দেব অনেকক্ষণ ধরে বসে আছেন, বাট দ্য ফরম্যাট অফ দি প্রোগ্রাম গোজ লাইক দিস, সুতরাং দেবকে এটা শুনতেই হতো। দেব সেন এবং মিউজিক যেন সমার্থক, এটা মার্কেট পারসেপশন, এটাই কি রিয়েলিটি? না, অ্যাকচুয়াল দেব সেন, আমার মিউজিক ভালো লেগেছে মানুষের কাছে, সেটাই। কারণ আমি বহু
প্রচেষ্টায় মিউজিকের মধ্যেই জন্ম নিয়েছি, মিউজিক্যাল ফ্যামিলিতে। তো সেখান থেকেই আমার ভেঙ্কটেশ ফিল্মের একটা মানে যিনি কর্ণধার তিনি আমাকে চান্স দিয়েছিলেন। সেখান থেকে তার গান এবং বড় বড় হিরোর সাথে গান আসার ফলে তার ফলে আমার পরিচিতিটা বাড়লো। কারণ আমার জীবনের সাকসেসে আমাদের হচ্ছে বাংলার যে আমাদের ঐতিহ্য ছিল, যে বড় আমাদের উত্তম কুমার থেকে শুরু করে রাহুল দেব বর্মন মিউজিক ডিরেক্টর, তাদের ইন্সপিরেশনে। তো সেখান থেকে আমি এখানে কলকাতার যতজন হিরো আছে, জিৎ, দেব এবং অঙ্কুশ, যতগুলো সোহম, যারা সবার মিউজিক আমি করতে পেরেছি এবং সবার মিউজিকে আমি হিট দিতে পেরেছি। ও এক্সেলেন্ট, এবং কংগ্রাচুলেশনস টু। তো সেখান থেকে মানুষের ভালো লেগে তো আমার দেবাশিস সেন থেকে আমি দেব সেনে কনভার্ট করে দেব সেন ও দেবাশিস সেন থেকে একটু যদি ছোটবেলার কথা বলা, হাউ ইউ আর গ্রোয়িং আপ ইয়ার্স। প্রথমেই তো আর দেবসেন মানে মিউজিক ডিরেক্টর হয়নি, একটু ছোট মানে বড় হয়ে ওঠার গল্প, ছেলেবেলার গল্প। বড় হয়ে ওঠা মানে আমার জীবন শুরু হয়েছিল বেসিক্যালি পেন্টিং দিয়ে। আচ্ছা, মানে মানে তুমি কি কলকাতারই ছেলে? একদম পুরো কলকাতার মধ্যে। আচ্ছা। তো কলকাতার মধ্যে ছোটবেলার স্বপ্ন ছিল আর্টিস্ট হওয়া, মানে আমার ছবি বিক্রি হবে এরকম। তারপর আমি কনভার্ট হয়ে গেলে বিভিন্ন এতে। পড়াশোনা কোথায় করা? পড়াশোনা আমি টাকি স্কুল থেকে পড়াশোনা করেছিলাম এবং সেখান থেকে আমি করে তারপর কলেজ লাইফ শুরু করি। এবং গান বাজনার প্রতি একটা ছিল যে আমি কিছু মানে বাজাতাম, কিবোর্ড বাজাতাম বিভিন্ন ব্যান্ডে। তো সেখান থেকে বাজাতে বাজাতে হঠাৎ ইচ্ছে হলো যে আমি অ্যারেঞ্জার হব, বলিউড যাব, বোম্বে যাব। তো সেই ছোটবেলা থেকে আমার ইচ্ছে ছিল যে বোম্বের স্বপ্ন ছিল। তো বোম্বে আমার প্রিয় মিউজিক ডিরেক্টর ছিল মানে রাহুল দেব বর্মন, তো তার মতো যে মিউজিক করা। তো হঠাৎ বোম্বেতে গেছিলাম এবং গিয়ে তারপর ওখান থেকে আমি ওখানে বিভিন্ন স্ট্রাগল করে করে তারপর আমাকে শ্রীকান্ত মহাতা ডাকে, আমি ওনাকে পাঠাই। এই শ্রীকান্ত মহাতা ডাকার ব্যাপারটা তো অনেক পরে। একটা বাঙালি মধ্যবিত্ত ঘরের ছেলে, তাই তো? তুমি যেটা বলেছো অফলাইন, যেটা তার পড়াশুনো করছিল, পড়াশুনো করতে করতে সে ভাবলো সে মিউজিক করবে, এনি ফর্ম। তুমি বলে গ্রুপে ব্যান্ডে কাজ করেছো, মিউজিক করতে। এই যে শৈল্পিক দিকটার যে উন্মোচন হবে, ভেরি কনফিডেন্ট রাইট ফ্রম দ্য বিগিনিং দ্যাট ইউ উইল বি এবল টু মেক ইট। মানে একটা তারপর দিল্লি বম্বে চলে গেলে, মানে এগুলো তো মানে স্বপ্নের গল্প আর। বম্বে চলে গেলাম, তারপর মিউজিক, মানে হাউ ডিড ইট হ্যাপেন? মানে আমি ঠিক ইটস নট গেটিং ইনসাইড। এটা তোমার থেকেই মানে বেসিক্যালি তোমার যে 7 রুলস অফ সাকসেস, ওই যে জীবনে একটা ক্রিয়েটিভ হওয়া, জীবনে একটা মানে এই হয় নিজেকে রুলস এই করা, সেগুলো ছোটবেলা থেকে কিন্তু আমি অনেক মোটিভেশন বুক পড়তাম এবং আমি বিবেকানন্দ থেকে শুরু করে সমস্ত করতাম। সেখানে দেখলাম বিভিন্ন জীবনী, সব বড় বড় লোকেদের যে যারা জীবনে সাকসেস হয়েছে তাদের জীবনী পড়ে জানতাম যে তারা কিভাবে তারা এসছে। আমি সবসময় তাদের এইগুলো অনুসরণ করে চলেছিলাম এবং আমি জানতাম যে এবং মানুষের সাথে মেশার যে এটা আমাদের মোটিভেশন স্পিকার বা যারা যারা করেছে তাদের মধ্যে দেখেছিলাম মানুষের সাথে যোগাযোগ করা এবং জীবনের টাইম টু টাইম করা। এবং আমার পারফেকশন খুব ছিল, মানে কোনো মিউজিক আমি যেভাবে বানাতাম সেটা একজনকে প্রেজেন্ট করলে তার কমপ্লিট তার প্রেজেন্ট করে তাকে শোনানো, তার প্রেজেন্ট, তার সিনেম্যাটিক ভিউ পাওয়া, সেগুলো জেনে তারপর আমি নিজেকে প্রমোট করি। আর এই যে আশা বলতে গেলে আমার মা গিটার বাজাতো। আচ্ছা, মানে তোমার বাড়িতে একটা মিউজিকের পরিবেশ ছিল। আমার মামার বাড়িতে সেতার বাজাতো মামার। তো সেই ক্ষেত্রে আমাদের তার থেকে মিউজিক্যাল ইন্সপিরেশন। তালিম কি নিয়েছিলে তুমি? অবশ্যই, আমি ক্যালকাটা স্কুল অফ মিউজিকে ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিক শিখেছি এবং ভি বালসারের কাছে আমি পিয়ানো শিখেছিলাম। তো সেই ক্ষেত্রে আমি মাউতার গান বাজাতাম প্রথম থেকে ছোটবেলা। সেই ওরিয়েন্টেশনটা তোমার ছোটবেলায় মিউজিক্যাল পরিবেশ ছিল, কিন্তু আমি গান গাইতাম না, গান করতাম না। কিন্তু এই মিউজিক্যাল ওরিয়েন্টেড আমার মেইন এম ছিল যে আমি অ্যারেঞ্জার, মানে মিউজিক অ্যারেঞ্জ করবে। তো অ্যারেঞ্জমেন্ট করে তার সাথে তোমার আঁকাটা কি রকম করে যাচ্ছিল? তুমি আঁকা আমি ছোটবেলা থেকে প্রচন্ড মানে আমার ওই রুলস অফ সাকসেসের ক্রিয়েটিভটা তুমি ক্রিয়েটিভ, এবং শুধু তাই না আঁকা না, আমি আরো বলতে চাই আমি ছোটবেলায় ম্যাজিকও শিখেছিলাম। ও এক্সেলেন্ট! ম্যাজিক শিখেছিলাম, আর্ট অফ বিভিন্ন ম্যাজিশিয়ানদের সাথে আমি মিট করে তাদের মিউজিক আমি বানাতাম এবং নাটকের মিউজিক।
নাটকে তো এই যে ম্যাজিকে তো মিউজিকটা খুব ইম্পর্টেন্ট, প্রচন্ড ইম্পর্টেন্ট ছিল। তার সাথে আমি বায়াতে বায়াতে সেই সূত্রে তাদের সাথে থাকতে থাকতে আমি তাদের ম্যাজিক জেনেছিলাম। তো কারণ পারফর্মিং আর্টসটা যদি জানি তাহলে আমার মিউজিকের একটা ছবি পাই। ঠিক ঠিক ঠিক। তো সেই ক্ষেত্রে তারপর কম্পিউটার আমি শিখি, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং করি। তো সেই সাথে কলেজেও অনেক সময় কামাই হতো, স্কুল করে মিউজিকের পিছনে ওইকে। আর কলেজ স্ট্রিট থেকে পুরনো বই কিনে আমি মিউজিক করি। আচ্ছা, পুরনো তখন কেনার ছিল না, সেক্ষেত্রে পুরনো বই কিনে কিনে আমি মিউজিকগুলো শিখি। এবং ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিক শেখার জন্য আমি ক্যালকাটা স্কুল অফ মিউজিক ওখানে শিখি। কখনো ভয় করেনি যে মানে তুমি যে রুটে গেছো এটা আনচার্টার্ড রুট, মানে একদম রবার্ট ফ্রস্টের একটা কবিতার শেষ দুটো লাইন আমি সব জায়গায় বলি, হ্যাঁ, টু রোডস ডাইভার্জড ইন এ উড অ্যান্ড আই টুক দ্য ওয়ান লেস ট্রাভেলড বাই অ্যান্ড দ্যাট মেড অল দ্য ডিফারেন্স। তোমার ক্ষেত্রে তো দেখছি তাই হয়েছে, যে রাস্তা না চলা রাস্তায় তুমি গেছো, কিন্তু কখনো ভয় হয়নি যে কালকে কি করব, মানে ডাল ভাত জুটবে কি করে, এরকম ভয় কি কখনো হয়েছিল? সেক্ষেত্রে যারা এভারেস্টে যারা জয় করতে যায় তারা জানে আমি ওই চূড়ায় যেতে গেলে হয়তো মারাও যেতে পারবো। আবার যখন যারা অনেক যারা সাকসেস পেয়েছে তাদের ক্ষেত্রে আমি বলবো তারা সবসময় জানে যে এটা হবে কি হবে না, শেষ লড়াই। কারণ যখন যুদ্ধের মধ্যে যারা যুদ্ধ করে এবং যুদ্ধের সময় জানে আমি মারাও যেতে পারি, জিততেও পারি, কিন্তু তারা লড়াই করে জানে শেষটা তারা দেখতে চাইছে। সুতরাং ইউ হ্যাড দ্যাট মোটিভেশন ইন ইয়োরসেলফ যে আমি অবশ্যই শেষ আমার প্যাশন যখন আছে। এবং যখন আমি পেয়েছি তখন আমি এরকমও চেষ্টা করেছি, নিজে বই লিখেছি, সেই বই বিক্রি করে আমি মিউজিক করেছি। ও এক্সেলেন্ট এক্সেলেন্ট। কারণ আমি মিউজিকটা টিকে থাকার জন্য আমি কিছু বই দিয়েও আমি একটা প্রশ্ন আমি সবাইকে করি, দেখো প্যাশন তুমি ফলো করেছো, কিন্তু তুমি তো স্কুল কলেজ দুটোই করেছো, মানে সে ফাঁকি দিয়ে করলেও করেছো। তোমার কি মনে হয় যে ফর্মাল এডুকেশন যে কোনো লাইনেই করে এই ফর্মাল এডুকেশনটা ইজ নেসেসারি অ্যাজ অন টুডে? তার কারণ অনেকে ভাবে আমি দেখেছি আর কি, যে আমার যে প্যাশন আছে আমি এইটাই ফলো করবো, আমি এইটাই করবো। ফর্মাল এডুকেশন কি দরকার, মানে স্কুল? না, একদমই দরকার না। কারণ ফর্মাল এডুকেশনের জন্য কি হয়, একটা মানুষকে, যে ছেলেটা মানে ভূগোল নিয়ে বা কোনো ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতে চাইছে, কেউ হয়তো সায়েন্টিস্ট হতে চাইছে, কিন্তু তাকে আমরা ইতিহাসটাও শেখাচ্ছি, সমস্ত শেখাচ্ছি, কিন্তু তার মনটা কিন্তু পড়ে আছে ওই একটা দিকে, কারোর মিউজিকে পড়ে আছে, কারোর আঁকার দিকে পড়ে আছে। তার জন্য আমাদের কি হচ্ছে, সে যদি শিখতেও চায় তাকে বলছে যে আমার 70%, 80%, 90% মার্কস লাগবে, সে তখন বাধ্য হয়ে তার ব্রেনে অনেক কিছু ঢোকাচ্ছে। কিন্তু আমার মনে হয় আমাদের দেশে কিন্তু আমেরিকা বা বিভিন্ন দেশে যেভাবে নিজের ইচ্ছা এডুকেশন দরকার আছে, সেক্ষেত্রে কি ছোটবেলা থেকেই তোমার হচ্ছে ছোটবেলা থেকে করলেই ভালো হয়? হ্যাঁ, সেটা ছোটবেলা থেকেই এই জিনিসটা মানুষের মধ্যে থাকলে আমার মনে হয় এডুকেশন আরো বেটার হতে পারে। আমি বলি, আমরা প্রথমার্ধে প্রায় শেষের দিকে চলে এসেছি, আমি বলি মোমেন্টস মেক এ লাইফ, মুহূর্তই জীবন তৈরি করে। যে কোনো একটা মোমেন্ট উইল মেক আ মেমোরি, এবং সেই মেমোরিটাই, এই মুহূর্তটাই কালকে আর আমরা ফেরত পাবো না, তাই তো? মানে যে মুহূর্তটা চলে যায়, তোমার এখন অনেক, আমি বলে আমারই এখন অনেক পথ যাওয়া বাকি, তোমার তো অনেক ছোট, তোমার আরো অনেক পথ যাওয়া বাকি। Still, till date, any moments you would like to cherish for the rest of your life? কোনো মোমেন্ট এখন অব্দি এমন এসছে যে you would like to cherish for the rest of your life? না, সেরকম কিছু আসেনি। বলতে গেলে আমাদের এই গত বছর যেটা গেছে আমাদের জীবনের মধ্যে, করোনা, করোনা, এইটা আমাদের অনেক কিছু শিখিয়ে দিয়েছে। যে ঘরে বসে অনেকে হয়তো সিনেমা দেখেছে বা করেছে, কিন্তু এইটা কিন্তু আমাদের 10 বছর হয়তো পিছিয়ে দিয়েছে, কিন্তু 10 বছরে অনেক কিছু শিক্ষা ঘরে বসে অনেকে অনেক কিছু ইমপ্রুভ করতে পেরেছে। মানুষের জন্য অনেক সময়, যেটা মানুষ ব্যস্ত মানুষ ছিল, সেই ব্যস্ততার মধ্যেও যেমন আমি নিজের অনেক কিছু জেনেছি, আমি নিজের কিছু ইনস্টিটিউট করার প্ল্যানে আছি, কিছু একাডেমি প্ল্যানে আছি, মানুষের জন্য, সিঙ্গারদের জন্য একটা কম্পিটিশনের প্ল্যানে আছি। তো সেইগুলোর মধ্যে আমি দেখছি ঘরের মধ্যে আমি নিজে গ্রাফিক ডিজাইনার নিজে ছিলাম, সেটা অ্যানিমেশন নিজে তৈরি করছি, নিজে মানে অ্যানিমেশন ফিল্ম করার চেষ্টা করি। এই মানুষের এই যে পুরনো যে স্মৃতিটা আছে, মানে পুরনো হবি, মানে পুরনো স্মৃতিটাকে ফিলে সে আবার নতুন রিবিল্ড লাইফ। সো মোমেন্টস এসছে অতিমারির দিকে, দেখুন কত রকমের, বিভিন্ন রকমের অতিথি, বিভিন্ন রকমের মোমেন্টস। কারো হয়তো মা হওয়ার মোমেন্টস, কারো হয়তো পুরস্কার পাওয়া। দেব সেনের মোমেন্ট হচ্ছে অতিমারির মুহূর্তে নিজের পুরনো ভালোবাসাকে ফিরে পাওয়ার। চলে এসেছি প্রথমার একদম শেষে। বিরতিতে যাওয়ার আগে বলবো একটা ছোট্ট গল্প। একটি ছেলে ছুটতে ছুটতে ফিরে এসছে তার মায়ের কাছে স্কুল থেকে।
স্কুল থেকে ফিরে এসে মাকে বলছে, মা দেখো আমাকে একটা চিঠি দিয়েছেন আমাদের টিচার চিঠি দিয়ে বলেছে যে এই চিঠিটা তোমাকেই শুধু দিতে, একদম সেল করে দিয়েছে, আমাকে খুলতে বারবার, ছোট্ট ছেলে তো খুলতে বারণ করেছে, সে চিঠিতে খুলে দেখেনি। যখন চিঠিটা খুলে মা পড়ছে, তার চোখ দিয়ে জল পড়ে যাচ্ছে। কি পড়ছে আমি একদম পড়ে শোনাচ্ছি। মা পড়ে চোখে জল নিয়ে বলছে, বাবু চিঠিতে লিখেছি, ইয়োর সান ইজ এ জিনিয়াস, the school is not the right place for him and there are no efficient teachers to train him, so please train him yourself. এত জিনিয়াস তোমার ছেলে যে স্কুলের টিচারদের সেই টিচার নেই তোমাকে পড়াতে পারবে, সুতরাং স্কুলের টিচার আর পড়াতে পারবে না, তুমিই পড়িও। ছেলেটির মা সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে এবং তাকে পড়ায়। মাত্র 3 মাস ছেলেটি স্কুলে গেছিল, তাতেই টিচাররা বুঝে গেছিল যে যা বুঝেছিল তাতে এই চিঠি দিয়েছিল, এবং মা তাকে সত্যি সত্যি সেই পড়ানোর পর তিনি তারপর যা করেন তার প্রতিশ্রুতি খুব শর্টকাটে বলে দিচ্ছি। তিনি যা যা আবিষ্কার করেছিলেন তার মধ্যে ছিল মডার্ন নাইট লাইটস, ফোনোগ্রাফ, মোশন পিকচার্স, লং লাস্টিং প্র্যাকটিক্যাল ইলেকট্রিক লাইট বাল্ব। তিনি আর কেউ নন, তার নাম থমাস আলভা এডিসন। এডিসন সাহেবের মা যখন মারা যান, কাগজপত্র খুঁজতে খুঁজতে এডিসন সাহেব একটা চিঠি পান এবং চিঠিতে লেখা ছিল, বলতে দেখুন আমার এখনই গুজবাম্পস হচ্ছে, লোম সাদা হয়ে যাচ্ছে, লোম খাড়া হয়ে যাচ্ছে। The matter written in the letter was, school cannot allow your son to attend classes anymore. He is mentally impaired. He is rusticated. স্কুল থেকে তাকে মানসিক ভারসাম্যহীন বলে রাস্টিকেট করা হয়েছিল এবং সেইটা তার মা পড়ে শুনিয়েছিল, your son is a genius, the school is not the right place for him and there are no efficient teachers to train him, so please train him yourself. Moral of the story, a positive word of encouragement can help to change anyone's destiny. তাই বলতে থাকি, শব্দই ব্রহ্ম, শব্দই করুন, শব্দই পারবে আনতে জগৎকে চেঞ্জ করতে, করবে জগৎকে আরেকটা ভালো জায়গা থাকার মতো। দেব, তোমাকে তো সঙ্গীত পরিচালক হিসেবেই বাজারে চেনে, কিন্তু আমি বলি যদি একটু পার্সোনাল লাইফ শেয়ার করো, ইট হেল্পস টু ক্রিয়েট এ কানেক্ট উইথ দ্য অডিয়েন্স। মানে অ্যাট দি এন্ড অফ দ্য ডে তো সেই ফ্যামিলিতেই ফিরে যাচ্ছ, সুতরাং সেইটা যদি একটু শেয়ার করো মানে অন্যান্য মানুষের সাথে, তাহলে তারা তাদের জীবনের সাথে হয়তো কিছুটা মিল, কিছুটা কানেক্ট ফিরে পাবে। বলতে গেলে আমার ফ্যামিলি লাইফ বলতে গেলে আমার বাবা বেসিক্যালি একটা দোকান আছে সার্জিক্যাল, মানে সেখান থেকে আমার উঠে আসা। আচ্ছা। এবং সত্যি কথা জয়ের পথে বলবো, জয়ের পথে যে সুজয় দা সত্যি মানুষকে ইন্সপিরেশন করে, এখানে জিরো থেকে মানুষ শুরু করার, জিরোর জায়গাটা সত্যি আমি দেখেছি। কারণ বাবা চাকরি করতো যে এ থেকে কষ্ট করে, সেখান থেকে কষ্ট করে আমাকে সিনথেসাইজার কিনে দেয় এবং মিউজিক লাইনে আসা। তা আমি বলবো আগামী যারা আছে তারা মিউজিকের জন্য যারা আসতে চায় বা অন্য লাইনেও যারা ক্রিয়েটিভ লাইনেও যারা কিছু করতে চায় বা ইঞ্জিনিয়ারিং হতে চায়, তারা বলবো তাদের হাল তারা না ছেড়ে, হাল ছেড়ো না। সেখানে তুমি তো মানে 7 রুলস অফ সাকসেস তুমি করেছো, সেখানের মধ্যে তোমার মধ্যে ইন্সপিরেশনটা মানুষ পাচ্ছে এবং তারা এগিয়ে যেতে পারছে। যে আজকে যে আমাদের একটা বছর যেখানে আমি বললাম যে শিখিয়ে দিয়েছে মানুষকে একদম জিরো, মানে কোনো মানুষের কোনো রোজগার নেই, শেষ হয়ে গেছে। আমাদের মিউজিক মহল বলুক, সমস্ত মহল বলুক, সব জিরোতে চলে গেছে। আমাদের স্টার্টিং ফ্রম জিরোর নিচে আছে, একটা মাইনাস ডিগ্রি হয়, একটা হচ্ছে পজিটিভ দিক হয়। তো মাইনাস ডিগ্রি মানুষ চলে গেছে, সেখান থেকেও মানুষ এ থেকে উঠে একদম বড় জায়গায় যাচ্ছে। তার অনেকে আছে বাবা মা সাপোর্ট করে না, কিন্তু আমার ক্ষেত্রে ফ্যামিলির ক্ষেত্রে বাবা মা দুজনেই সাপোর্ট করেছে এবং আমার ওয়াইফও সাপোর্ট করেছে সেই সূত্রে। আমার মেয়েও আমার মিউজিক্যাল খুব, সেক্ষেত্রে তো সেইখান থেকে আমি সবার জন্য আনছি ভয়েস অফ ইন্ডিয়া একটা প্রোগ্রাম। ভয়েস অফ ইন্ডিয়া সম্বন্ধে যদি একটু বলো, কেন তোমার তুমি যেটা বলছো ভয়েস অফ ইন্ডিয়া, যেটা আমার ক্ষেত্রে যারা কলকাতার ভয়েস, মানে কলকাতার অনেক পড়ে থাকা ট্যালেন্ট আছে, তারা যে টিভি রিয়েলিটি শো হয়, টিভি রিয়েলিটি শো আমি করছি না, আমি তাদের সম্পূর্ণ আমার এতে সামান্য এতে চান্স এই করে তাদের অডিশন করে ভয়েস অফ ইন্ডিয়াতে তাদের আমি টাইমস অফ
মিউজিক, টাইমস অফ বাংলায় তাদের ভিডিও অ্যালবাম, তাদের তো স্বপ্ন থাকে যে ভিডিও অ্যালবাম, এখনই ইউটিউবের জামানা, ঠিক। তো আমাদের ইউটিউবে সেখানে একটা তাদের গান রিলিজ হচ্ছে এবং তারা তাদের সাকসেস পাওয়ার জন্য শুধু তাই নয়, আমি তাদের আমার একাডেমি, মিউজিক একাডেমি করছি, দেবসেন মিউজিক একাডেমি, সেই একাডেমিতে তাদের ভয়েস ট্রেনিং করাচ্ছি, গ্রুমিং করাচ্ছি, এবং তাদের যে ভয়েস ট্রেনিং করে তারা কীভাবে গানের ইন্ডাস্ট্রিতে কীভাবে নাম দেবে, রিয়েলিটি শোতে কী হয় বা টিভি শোতে কী হয়, তারা তাদের না লোকে জানবে কি করে যে ভয়েস অফ ইন্ডিয়া যে প্রোগ্রামটা করছো তার মানে কি, তবে তার কি তুমি কাগজে বিজ্ঞাপন দিচ্ছ না, সোশ্যাল মিডিয়ায় দিচ্ছ? সোশ্যাল মিডিয়াতে আমরা বিজ্ঞাপন দিচ্ছি, তার সাথে বিভিন্ন টিভি চ্যানেলের সাথে আমরা টাই আপ করছি, এবং পরে আমার নিজস্ব ইউটিউব চ্যানেল থেকেও করছি, এবং তাদের প্রোগ্রাম করে আমরা সাড়া পেতে কি শুরু করেছো? হ্যাভ ইউ স্টার্টেড? অবশ্যই খুব সাড়া পেতে, শুধু তাই না, এখান থেকে দার্জিলিং থেকে লোকেরা নাম দিচ্ছে, নেপাল থেকে ফোন এসছে আমার, এবং বোম্বে থেকে, মহারাষ্ট্র থেকে ফোন করেছে। তারা যখন এটা হবে তাদের ইউটিউব মানে তাদের ভবিষ্যৎ কি হবে, মানে ভবিষ্যৎ তাদের জন্য আমি কিভাবে তারা ইন্ডাস্ট্রিতে তারা মানে গান গাওয়ার স্টেপিং আমি তাদের শেখাবো, এবং তার মাধ্যমে তারা কিভাবে, অনেকে থেকে গান করে কিন্তু একটা মিউজিক ডিরেক্টরকে অ্যাপ্রোচ করতে, কিন্তু তোমার কাছে কেউ এলেই তার কিন্তু একটা মনের পেছনে একটা ইচ্ছে থাকবে আমার ছবিতে নিশ্চয়ই তারা গান পাবে কিনা, এবং আগামী তো ছবি তো প্রচুর হবেই, কারণ ছবির ক্ষেত্রে গানের, কারণ আওয়ারা দিওয়ানা জিতের যেসব ছবিতে তারা গান করে, তাদের তো স্বপ্ন ছিল এইসব ছবিতে তারা গান করে, আর আমার ছবিতে কোনোদিন কোনো বিখ্যাত মানুষ গান করে ওঠেনি, আমার ছবিতে নতুন সিঙ্গারদের আমি চান্স দিই, নতুন লিরিসিস্টদের চান্স দিই, নতুন মিউজিশিয়ানদের দিয়ে চান্স দিই, তাদের একদম আলটিমেট প্রফেশনাল তৈরি করে তাদের তারপরে করি, এবং তারা হিটও করে, তারপর ফাংশন করে, এবং তারা নামও করেছে, মানে নামজাদা সিঙ্গারও তারা হয়েছে। এক্ষেত্রে আমি বলবো আমার এখন তারা নামকরা সিঙ্গার হতে পারে, হয়তো আমার ছবিতে গান করে হয়তো পরবর্তী। সুতরাং আপনারা জানেন যে যখন আপনারা একটা চোখ রাখুন, যেখানে পাবেন সেখান থেকে কানেকশন পাবেন, সেখান থেকে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারেন এবং ইউ উইল গেট এ চান্স। বলে না কখন ভাগ্যের দৌড় খুলে যাবে আমরা কিন্তু কেউ জানি না, আজকে জানতে পারলাম প্রোগ্রামে এসে যে এরকম করে একটা প্রোগ্রাম করছে, আপনারা নজর রাখুন। এমনি বলো, মিউজিক ছাড়া কোনো হবি কি তোমার রয়েছে, মানে হ্যাভ ইউ গট এনি আদার হবিজ দ্যান মিউজিক, আর মিউজিক কি তোমার এভরিথিং? না, মিউজিক ছাড়া আমার গ্রাফিক ডিজাইন হবি আছে, গ্রাফিক ডিজাইন আমার হবি আছে, এবং ইলেকট্রনিক্স একসময় হবি ছিল। এই যে টমাস আলভা এডিশন বলবেন, আমি ছোটবেলায় অনেক মেশিনারি তৈরি, মানে মেশিনও তৈরি করেছিলাম, যে বিজ্ঞানী, মানে বিভিন্ন, আমি সায়েন্স কংগ্রেসের মেম্বার ছিলাম, আমি এখানে বিভিন্ন টাইপের থিসিসও তৈরি করি, এবং সায়েন্স ফিকশনের উপর বইও লিখেছি বেশ, এবং কিশোর গান বিজ্ঞানে ছোটবেলা আমি বই লিখতাম সার্কিটের। তো সেই সব হবিগুলো আমি চাইছি ফিউচারে ফিরিয়ে আনা, এবং তার জন্য ইনস্টিটিউট তৈরি করা। তার জন্য আমি দেবসেন মিউজিক একাডেমি করিনি, দেবসেন একাডেমি করতে চাইছি, যেখানে বিভিন্ন ক্রিয়েটিভ জিনিস শেখানো হবে। তাহলে আজকের রুলস অফ সাকসেস তোমার সাথে একদম মিলে গেছে, মানে ইউ বিলিভ ইন বি ক্রিয়েটিভ এন্ড ইউ আর ক্রিয়েটিং। ক্রিয়েটিভ লোকের শুধু ক্রিয়েটিভ মিউজিক নয়, অনেক কিছু হতে পারে। এমনি কিছু প্রশ্ন দর্শকদের জন্য না করলে মানে দর্শকরা খুব আপসেট হবে, যে তুমি অনেক ফিল্ম ডিরেকশন করেছো, ফিল্মে মিউজিক ডিরেকশন করেছো, উইচ ইজ ক্লোজেস্ট টু ইউর হার্ট, আর কোনগুলো তোমার খুব ক্লোজ? আর বলে না যে হয়তো ছেলে বা সন্তান তো কেউ ক্লোজেস্ট হতে পারে না, কিন্তু কোনো একটা ছেলে কোনো একটা মেয়ে বাবা মার খুব খুব থাকে, তোমার কি সেরকম ছিল? আর এভরি ওয়ান অফ ইট যে তুমি ডিসক্রিমিনেট করতে চাও না? সেক্ষেত্রে কোনো ফিল্মকে ঠিকই বলে ছোট ফিল্ম করার ভালো না, কিন্তু আমি কিছু কিছু ফিল্ম করেছিলাম, যেমন আমার রূপম ইসলামকে নিয়ে গান করেছিলাম, যেটা হচ্ছে ষড়রিপু সিনেমা, যেখানে একটু ডিফারেন্ট টাইপ অফ মিউজিক করেছিলাম। অমর প্রেমে আমি সুখবিন্দর সিং এর সাথে কাজ করেছিলাম, এবং আশাজিকে নিয়ে আমি কিছু, আশা ভোসলেকে দিয়ে কাজ করেছিলাম। আশাজির সাথে কাজ করে আমার ওনার সাথে অনেক পুরনো ইতিহাস, যে রাহুল দেব বর্মনের কাজের, এবং রাহুল দেব বর্মনের আমি মিউজিশিয়ান যারা ছিল তাদেরকে দিয়ে আমি কাজ করিয়েছিলাম আমার মিউজিকে। তো সেই সব সিনেমাগুলো আমার বেস্ট লেগেছিল। এবং তাছাড়াও আমার জামাই 420 প্রচন্ড পরিমাণে হিট হয়েছিল। জামাইদের একটা মানে কি বলবো, একটা গান যেটা হচ্ছে, যেটা জামাই ষষ্ঠীতে বাজানোর জন্য। তো এইরকম বিভিন্ন, এছাড়া কিছু থিম মিউজিক নিউজ চ্যানেলের জন্য আমি করেছিলাম, তো সেগুলো আমাকে সারা জাগিয়েছিল। এবং একটা ইংলিশ ফিল্মে আমি ড্রিমস বলে একটা সিনেমার মিউজিক করেছিলাম, সেখান থেকেও আমি বিভিন্ন ফরেনারদের মানে নিয়ে কাজ করার একটা সুযোগ পেয়েছিলাম।
এক্ষেত্রে বলবো প্রত্যেকটা সিনেমার মধ্যে আমি নতুন নতুন শিখেছি, কারণ আমাদের এক একটা সিনেমা যখন আমরা করি সেই সিনেমার প্রথম মনে হয় আমরা জিরো থেকে শুরু করি। একটা সিনেমার যখন কাজ হয় অনেক বড় বড় লোকের শুনেছি প্রত্যেকটা নতুন অভিনয় যখন তার কাছে নতুন নতুন লাগে, প্রত্যেক দিন আমরা জেগে ঘুম থেকে উঠি, যেমন ঘুম Every day is a new every day, is a day new is a beginning আর কি। new beginning। তো সেক্ষেত্রে বললে প্রত্যেকটা জিনিস আমার নতুন করে শেখা হয়। অনেক গায়ক গায়িকার সাথে কাজ করেছে, যেরকম বললে আরমান মালিকের সাথে কাজ করেছি। কার সাথে কাজ করে মানে ইউ থট যে ইউ ডিডন্ট হ্যাভ টু ডিরেক্ট, মানে সে তোমার এটা সব মানে হু হ্যাজ বিন ইয়োর ফেভারিট, মানে এর মধ্যে কার সাথে খুব সব ফেভারিট? থেকে আমার বেশি কাজ করেছি শানের সাথে, আচ্ছা, শানের সাথে। এবং শেখার মধ্যে আমি শিখতে পেরেছি আশা ভোসলের সাথে কাজ করে। আচ্ছা। কারণ মানে তিনি যে সময় গান করতেন আমাদের অনেক কিছু শিখিয়ে গেছেন। হয়তো রাহুল দেববর্মনকে চোখে দেখিনি, তাকে চোখে দেখেছি, এবং সুখবিন্দর সিং এর সাথে কাজ করে অনেক কিছু শিখতে পেরেছি। আজকের যে ছেলেমেয়েরা যারা গান করছে তাদের সাথেও তো নিশ্চয়ই কাজ করছো কিংবা তাদের অবজার্ভ করছো। মোর সো একটা ইম্পর্টেন্ট প্রশ্ন হয়, আই শুড নট ফরগেট, সেটা হচ্ছে এই যে মিউজিক কম্পিটিশন হয়, এর থেকে কি সত্যি প্রতিভা উঠে আসে, কিংবা ওয়ান ক্যান গেট এ ডিরেকশন টু গেটিং ইনটু দ্য সিরিয়াস স্টাফ অফ সিঙ্গিং? সেটা বলবো একদমই উঠে আসে না। সেক্ষেত্রে মনে রাখুন, একদমই উঠে আসে না। আমি তাই জন্য প্রশ্নটা ঠিক করে রেখেছিলাম করব, যে এই যে দিনের পর দিন এত থেকে তাদের পড়াশুনোর ক্ষতি করে একটা, এবং আমার মেয়ে ছোটবেলা থেকে মিউজিক স্টুডেন্ট, মাস্টারমশাই বলতেন যে ছোটবেলায় গান কোনো স্টেজে গাইতে দিও না, গলা খারাপ হয়ে যায়। একদম। তো সেইটা তো এরা দেখতে একদম বাচ্চা থেকে করছে, মানে আই ডোন্ট নো যে হাউ ডাজ ইট ফিট ইন, মানে কমার্শিয়ালি ফিট করলে তো তুমি কি মনে হয় এটা ঠিক হচ্ছে কি হচ্ছে না? একদমই, কারণ যখন আমরা অনুষ্ঠানটা যখন টিভিতে শুরু করে দেখি রাজস্থানের একজন সিঙ্গার কি সুন্দর অপূর্ব গাইছে, তারপর হয়তো দেখা যাচ্ছে কোনো সুফি সিঙ্গার উঠে আসছে, ক্লাসিক্যাল সিঙ্গার উঠে আসছে, কিন্তু তারা কোথায় যে হারিয়ে যাচ্ছে। ঠিক ঠিক। এবং তারা তাদের গ্রাম থেকে এত কষ্ট করে উঠে তাদের নাম দিচ্ছে, কিন্তু তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা সিঙ্গার হয় গতানুগতিক সিঙ্গার হয়ে যাচ্ছে। যেমন আমাদের ইন্ডিয়াটা গতানুগতিক সিঙ্গারে চলে, যে যদি একজন সিঙ্গার হয় সেই 5 বছর রাজত্ব করে, কিন্তু আমরা সেই কিশোর কুমার, মোহাম্মদ রফি বা কত গলি গলিতে পড়ে আছে, আর কত মানে আমাদের হেমন্ত মুখার্জি, বাংলার যে মুখ, আমরা একটা সব থেকে বাজে লাগে আমাদের কলকাতার সিঙ্গার, মানে আমরা কলকাতার লোক হয়ে আমরা বাংলা ছবিতে বাংলার লোকেদের চান্স না দিয়ে আমরা বোম্বে থেকে রেকর্ড করি, জাস্ট ফর maybe the sake of marketing আর কি, মার্কেটিং। to have a big সেক্ষেত্রে name. কলকাতায় কত লোক আছে যারা ভালো ভালো গান করে বিভিন্ন মিউজিক ডিরেক্টর ভাবে না তো এরকম, না। বলছো ঠিক, কিন্তু ভাবে না, ভাবে তখন এদের এসে বড় বড় এদের নিয়ে এলাম অনেক। আমি প্রথম থেকে যখন বলছি এই প্রোগ্রামটা আমি শুরু করেছি 2 জুলাই 2016, মানে 4.5 বছর হয়ে গেছে, মোর দেন 4 years 7 months আমার হলো। আমি বলি যে প্রথম থেকে আমি বলতাম যে আমি সোনার বাংলা গড়ার একজন সৈনিক, আই ওয়ান্ট টু বি সৈনিক হতে চাই, আই ওয়ান্ট টু বি আ সোলজার ইন মেকিং সোনার বাংলা থ্রু মাই পজিটিভ থটস, পজিটিভ ওয়ার্ডস, শব্দ করে আমি বলি শব্দই ব্রহ্ম। এবং আমার একটা যে আমি তো কলকাতাতেই বর্ন অ্যান্ড ব্রট আপ, কলকাতাতেই পড়াশোনা, আমি সারা বিশ্ব ভ্রমণ করেছি, যে কলকাতা থেকেও করা যায়, মানে দ্যাটস ওয়ান অফ দ্য। তো তোমার কি মনে হয় যে সোনার বাংলা করা যায়, মানে ইউ ক্যান বি সাকসেসফুল, তাই জন্য জয়ের পথে নিজের নাম দিয়ে করার সঙ্গে তোমার কি মনে হয় যে বাংলা সোনার বাংলা হওয়ার দিকে ঠিকঠাক এগোচ্ছে, আর উই নিড সাম মডিফিকেশন আর কারেকশন? অবশ্যই গত 5 বছর মানে এখন আমার দেখতে পাচ্ছি যে আমাদের কালচারাল জিনিসটা আগের থেকে অনেক বেটার হয়েছে, এবং আমরা যে বাংলা জিনিসটা যেটা করি, যেখানে অন্যান্য চীন দেশে চীনের ভাষা এদের, সেক্ষেত্রে আমার মধ্যে বাংলায় কিন্তু সেই মর্যাদাটা আছে। সুতরাং আমার খুব ভালো লাগে যখন সব আমার অতিথি বলেন যে বাংলা হবে সোনার বাংলা, বাংলা সোনার বাংলা হবে। প্রত্যেক প্ল্যাটফর্মে বলি, আজও বলি, সোনার বাংলা কোনো রাজনৈতিক দল, নেতা, নেত্রী করবেন না, আর সোনার বাংলা করবে আমি, আপনি, আমাদের মতন সহস্র সোনার বাঙালি। আসুন না হাতে হাত ধরি, একটা একটা করে স্টেপস উঠে বলি, ওয়ান স্টেপ অ্যাট দ্য টাইম অ্যান্ড ভিউ ইজ বিউটিফুল অ্যাট দ্য টপ। সুতরাং সোনার বাংলা আমরাই করব, আমাদেরই পার্টিসিপেট করতে হবে, আমাদেরই কন্ট্রিবিউট করতে হবে, বাংলা সোনার হবেই। আমার শেষ প্রশ্ন, তুমি যদি আমার এপিসোডগুলো দেখে থাকো, প্রত্যেকটা এপিসোডে দের আর 7 রুলস অফ সাকসেস, কোনোটাই কিন্তু এক না, এবং সেই যে সাকসেসের যে রুলসগুলো, এটা কিন্তু আমার ফর্মুলেট করা না,
এটা মনীষীদের ফর্মুলেট করা। তুমি আজকে এসছো, সুতরাং আই ট্রাইড টু গট দ্য রুলস অফ সাকসেস ফ্রম সাম মিউজিক ডিরেক্টর, ফ্রম সাম সাকসেসফুল মিউজিক ডিরেক্টর, এবং সেইটা আমি সবসময় বলি যে এগুলো আমার না, মনীষীদের করা। যখন টিম জয়ের পথে সঙ্গে সুজয় তোমাকে ইনভাইট করেছে, তারা মনে করেছে যে ইউ আর সফল পার্সন, জয়ের মানে ইউ আর এ জয়ী পার্সন। এবং আমরা যে রুলস অফ সাকসেস বলি, তোমাকে কাছে আমার শেষ প্রশ্ন, এটা আমার ম্যান্ডেটরি প্রশ্ন এবং প্রত্যেক অতিথিরই শেষ প্রশ্ন, তোমার কি মনে হয় হোয়াট ইজ ইয়োর অ্যাডভাইস ফর সাকসেস আমার ভিউয়ারদের জন্য? সেক্ষেত্রে বলতে বারে বারেই বলবো, হাল ছেড়ো না, এবং এই হাল না ছেড়ে মানে জয়ের পথে এগিয়ে যাও। আর জয়ের পথে এগোলে দেখবে সামনে কেউ না কেউ বিভিন্ন রকমের বাধা আসবে, কিন্তু সেই বাধার মধ্যে আমাদের চলতে হয়। আর 7 রুল অফ সাকসেস সেক্ষেত্রে তো সুজয়দা তো বলেই দিয়েছে। আর আমি বলবো, কোনো ক্ষেত্রে তোমার মিউজিক বলো, অমুক বলো, সমস্ত ক্ষেত্রে জয় হবেই, এবং সাকসেস 100% আছে। ওয়ান ফিউচার ইজ এ 100% সাকসেস। থ্যাংক ইউ ফর ইউর ওয়ার্ডস অফ অ্যাডভাইস। ফলো করবেন যে হাল ছেড়ো না বন্ধু, হাল ছেড়ো না বন্ধু, কণ্ঠ ছাড়ো না, ছাড়ো হাল ছেড়ো না, অ্যান্ড ইউ উইল, ইনফ্যাক্ট আমি প্রত্যেকটাও প্ল্যাটফর্মে বলি, বাউন্সিং ব্যাক ফ্রম ফেলিয়ার ইজ সাকসেস। সুতরাং জীবনে চলার পথ খুব শক্ত, এবং সেখানে ব্যর্থতা হবে, কিন্তু তার থেকে ফিরে আসতে হবে। চলেছি প্রোগ্রাম একদম শেষে। ধন্যবাদ দেওয়ার পালা। ধন্যবাদ দেব দিব্যেন্দু শেখর লাহিড়ী, আশা কমিউনিকেশন, সুজয় সাহা, স্যাটলিং অ্যাডভার্টাইজিং, শর্মিষ্ঠা দাস, ক্যানভাস কমিউনিকেশন, অভিজিৎ মিত্র, পোর্ট্রি অ্যাডভার্টাইজিং, গৌতম পাল, ইনফোভিশন অ্যাডভার্টাইজিং, নুমি মেহতা, সেলভেল অ্যাডভার্টাইজিং, কেষ্ট সাহা, কারুকৃত অ্যাডভার্টাইজিং, হোর্ডিংস, পোস্টার্স, ব্যানার্স নানান জায়গায় নানান সময় দিয়ে জয়ের পথে সঙ্গে সুজয়কে করে তুলেছে এক মুখে মুখে চলা নাম। যাওয়ার আগে বলে যাব এক শায়রি, প্রত্যেক দিনই বলি, খুব ভালো লাগে এবং মোটিভেশনাল শায়রি। আজকের শায়রি খুব হার্ট টাচিং শায়রি, বলছে रिटर्न टिकट तो कंफर्म है, रिटर्न टिकट तो कंफर्म है, इसलिए मन भर कर जियो, मन में भर कर ना जियो। छोड़िए शिकायत शुक्रिया अदा कीजिए, छोड़िए शिकायत शुक्रिया अदा कीजिए, जितना है पास पहले उसका मजा लीजिए, जितना है पास पहले उसका मजा लीजिए। चाहे जिधर से गुजरिए मीठी हलचल मचा दीजिए, चाहे जिधर से गुजरे मीठी हलचल मचा दीजिए। उम्र के हर एक दौर मज़ादार है, उम्र के हर एक दौर मज़ादार है। अपनी उम्र का मज़ा लीजिए, अपनी उम्र का मज़ा लीजिए, क्योंकि रिटर्न टिकट तो कन्फार्म है, रिटर्न टिकट तो कन्फार्म है, रिटर्न टिकट तो कन्फार्म है। नमस्कार, फिरे आसबो परेर शनिवार बिकेल 5:30টায়।